সালাম আলাইকুম। আজকে আমরা এমন একটা সাজেশন ক্লাস নিয়ে আসছি। আমি আশাবাদ ব্যক্ত করছি এই একটা ক্লাস থেকে আমরা আসলে জ্যামিতিতে আমাদের যে এসএসসি পরীক্ষা 100% কমন পাবো। 100% কিন্তু আমরা শুধুমাত্র সিকিউতে এবং এসকিউ এর কথা বলছি, এমসিকিউ এর কথা বলছি না। এমসিকিউ এর জন্য কিন্তু আমরা আরেকটা ভিডিও দিয়েছি। তো তোমরা সেটা দেখে নিবা। চলো আমরা শুরু করে দিই। যেহেতু জ্যামিতি নিয়ে কথা বলবো, শুরুতেই সম্পাদ্যগুলো দেখাচ্ছি। সম্পাদ্যগুলো আল্টিমেটলি কোনগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হইছে। শুরুতেই আমরা ১ নম্বর সম্পাদ্য যেটা রেখেছি যে একটা ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি যখন দেয়া থাকে। আমরা কিন্তু এটা জানি যে একটা ত্রিভুজ আঁকতে গেলে ৩টা উপাত্তের প্রয়োজন আর চতুর্ভুজের জন্য ৫টা উপাত্ত প্রয়োজন। খুব ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। ত্রিভুজের জন্য ৩টা, চতুর্ভুজের জন্য ৪টা কিন্তু না, চতুর্ভুজের জন্য ৫টা উপাত্ত প্রয়োজন। সো দেখো একটা ত্রিভুজের জন্য এখানে 3টা উপাত্ত ছিল, ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ এবং একটা দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে। তখন ত্রিভুজটা আঁকো, এটা আমাদের সম্পাদ্য ১, খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বরে আমরা যেটা রেখেছি, ভূমি দেয়া আছে, ভালো কথা, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্ম কোণ দেয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে। আগে সমষ্টি ছিল, এখানে বিয়োগফলটা দেয়া আছে, এটা গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে আমি কোনটা রেখেছি, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টা কোণ দেয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। পরিসীমা থেকে একটা রেখা ধরে নিয়ে সে পরিসীমার দৈর্ঘ্যটা বলে দিতে পারে ১০, ৫, যদি দৈর্ঘ্য বলে না দেয় একটা দৈর্ঘ্য ধরে নিয়ে সেটাকে সমান ৩ ভাগে ভাগ করে নিয়ে তারপরে ড্র করতে হবে। সো এখান থেকে কিন্তু তোমরা একটা রেখাকে 3 ভাগে ভাগ করাটাও শিখে গেলা, ঠিক আছে? 4 ভাগে ভাগ করাটাও শিখা তোমরা জানো। সো 3 ভাগে ভাগ করে নিয়ে সেখান থেকে ত্রিভুজটা ড্র করতে পারবা সম্পাদ্য ৩-এ। ৪-এ আমরা যেটা বলেছি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে একটা ৩ বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, যোগফল, সেটাকে 3 ভাগে ভাগ করে নিবা, একটা বাহু হবে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, সেখান থেকে ত্রিভুজটা ড্র করে ফেলবা, খুব সহজ। ৪ নম্বরে আমরা যেটা বলছি, এই ত্রিভুজ থেকে মোটামুটি আমরা মনে হয় এই ৪টাই রেখেছি, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ত্রিভুজ থেকে এই ৪টা। ৫ নম্বরে সামান্তরিক থেকে দেখছি, সামান্তরিকের 2টা কর্ণ দেয়া এবং ওই 2টা কর্ণের অন্তর্ভুক্ত কোণ যখন দেয়া থাকে তখন আমরা বলেছি সামান্তরিকটা ড্র করে। এটা সামান্তরিকের একটা 2টা কর্ণ এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ। আরেকটা আমরা ৬ নম্বরে যেটা রেখেছি, সামান্তরিকের 2টা কর্ণ আছে, পাশাপাশি কি আছে, আগে অন্তর্ভুক্ত কোণ ছিল, কোণ না দিয়ে আমরা একটা বাহু দিয়ে দিয়েছি এখন, তখন আমরা বলেছি সামান্তরিকটা ড্র করো। সাথে আমরা সামান্তরিক থেকে দুটোই রেখেছি, সাথে আমরা দেখতে পাচ্ছি বর্গের একটা কথা বলেছি, বর্গের পরিসীমা দেয়া আছে। সো একটা রেখাকে সমান 4 ভাগে ভাগ করে 1 ভাগটা হবে বর্গের বাহুর দৈর্ঘ্য, খুব সহজ। রম্বসের 2টা কর্ণ দেয়া, রম্বসের বাহুর দৈর্ঘ্য দিয়েও দেওয়া থাকতে পারে, তখন একটা কোণ দিয়ে দেয়। সো এটার থেকে আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, রম্বসের 2টা কর্ণ দেয়া আছে, রম্বসটা ড্র করো। আবার বৃত্ত থেকে আমরা মোটামুটি 4টা রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা স্পর্শক ড্র করতে বলে, এটা একটা। আর বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটা একটা স্পর্শক আঁকতে বলে, এটা একটা। আর কোন একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে পারে, অন্তর্বৃত্ত আসতে পারে, বহির্বৃত্ত আসতে পারে, যে কোনো 3টার একটা পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু আসার চান্স অনেক বেশি, 11 নাম্বারটার চান্স অনেক বেশি। সবই গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। 12 নাম্বারটা বলা হয়েছে কোন একটা বৃত্তে এমন 2টা স্পর্শক আঁকতে হবে, 2টা স্পর্শক আঁকতে হবে যে দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রিও বলতে পারে, 120 ডিগ্রিও বলতে পারে, যে কোনো একটা কোণ বলে দিতে পারে। সো এই 12টা স্ক্রিনশট নিতে পারো তোমরা। এই 12টাকে মোটামুটি আগের ছিল আমাদের 5টা আর এখানে হচ্ছে 7টা। এই 12টা আমার কাছে মনে হচ্ছে এবার তোমাদের এসএসসি পরীক্ষা আসার মতো। সো শেষ সময়ের প্রিপারেশনের জন্য তোমরা, আমি আশা করছি 12টা খুব ভালো করে দেখে যাবা। আর যেহেতু সম্পাদ্য নিয়ে কথাই বলছি, সম্পাদ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সম্পাদ্য কিন্তু অঙ্কনের উপরই নাম্বার। সো বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন লিখলে লিখতে পারো, না লিখলে অঙ্কনটা ভালো করে এঁকে অঙ্কনের বিবরণটা দিবা। সম্পাদ্যে কিন্তু কোনো প্রমাণ দিতে হয় না, যদি প্রমাণ না করতে বলে, নর্মালি বলে না তারা। তো সম্পাদের অঙ্কনের মধ্যেই সব মার্কস। সো অঙ্কনগুলো একটু ভালো করে করবা, ওভার রাইটিং যেন না হয়, মানে এক লাইনের উপর দিয়ে আরেক লাইন যেন না যায়, সেটার দিকে খেয়াল করে একটু ড্র করবা সম্পাদ্যটা। এখন যদি আমরা একটু উপপাদ্যের দিকে আসি, বৃত্তের কথা আমরা যেটা বলছি, উপপাদ্যের কথা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও বলতে পারে। তোমার কাছে কিন্তু উল্টাটাও বলতে পারে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, এটাও কিন্তু বলতে পারে, একই জিনিস, যেটা আমরা উপপাদ্য 20 বলেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2 নম্বর যেটা বলেছি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, ওকে, গুরুত্বপূর্ণ। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2 বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, এটা আরো গুরুত্বপূর্ণ। 4-এ যেটা বলেছি, চতুর্ভুজের 2 বিপরীত কোণ সম্পূরক যদি হয় তাহলে শীর্ষবিন্দু 4টা সমবৃত্ত, এটা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। এবার ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে আসতে পারে এটা। আর বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক কিন্তু আমি ব্যাসার্ধের সাথে লম্ব, এইটা একটু গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা উপপাদ্য 25 আমরা জানি। এটা গুরুত্বপূর্ণ কারণ কি, বাকি সবগুলোই অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল লেখি হয়, কিন্তু এই যে স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধের উপর ম্যাথমেটিক্যাল লেখার থেকে এখানে কনসেপ্ট লজিকটা দিতে হয়। সো এটা একটু ভালো করে দেখে যাবা। উপপাদ্য যেটা আমরা বলছি, উপপাদ্য 25 যেটা বলছি, এটা একটু ভালো করে দেখে যাবা, কারণ এখানে একটু বাংলা লেখা লিখতে হয় এবং লজিক দিয়ে প্রমাণ করে দিতে হয়। খুব ছোট্ট লেখা, বাট লজিক দিয়ে লিখতে হয়।
6 নম্বরে যেটা বলেছি, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্ত দুটি স্পর্শক যদি টানা হয় তাহলে স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব সমান হবে। এটা তো দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করে দিলেই হয়ে যায়, খুবই সিম্পল এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে 7 নম্বর যেটা বলেছি যে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দুগুলো সমরেখ হয়, গুরুত্বপূর্ণ। দুটি বৃত্তের জ্যায়ের মধ্যে বৃহত্তম জ্যাটি ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা ক্ষুদ্রতর। এটা তো আমরা পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারি, তাই না? যে সবথেকে বড় জ্যা যেটা, সেটা কেন্দ্রের কাছাকাছি থাকে। ওকে, 9 নম্বরে যেটা বলছি যে ও কেন্দ্র বিশ্ববৃত্তে এবিসির একটা অন্তর্লিখিত চতুর্ভুজ যদি এডিবি প্লাস বিডিসি এটার যোগফল যদি এক সমকোণ হয় তাহলে আমাদের কি দেখাইতে বলে? তাহলে আমাদের দেখাইতে বলে যে এওসি একই সরলরেখায় অবস্থিত, এটা দেখাইতে বলে। সো এই প্রমাণটা কিন্তু এটা না দিয়ে অন্যভাবেও আসতে পারে। এই প্রমাণটা কিন্তু তোমার কাছে এইভাবেও আসতে পারে যে এখানে আসতে পারে এওবি প্লাস বিওসি মানে সিওডি সমান সমান 2 সমকোণ, এটাও দিতে পারে। 2 সমকোণ মানেই হলো এওসি একই সরলরেখায় অবস্থান করে, ঠিক আছে? এটাও কিন্তু দিতে পারে, এটা আসতে পারে অথবা এটাও আসতে পারে, একই জিনিস। 9 আর 10 কিন্তু সিমিলার। এখানে যদি এক সমকোণ বলে দিয়েছিল, এক সমকোণ না বলে দিয়ে এখানে বলে দেয় ই বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এটা এওবি প্লাস সিওডি সমান সমান 2ab। এটাও এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, একই চাপের উপর, সেইটা ইউজ করে করে করতে হয়। এই যে 9 এবং 10 দেখতে পাচ্ছি, এই দুইটার মধ্যে একটার আসার চান্স অনেক বেশি। এই 9 আর 10 এটা আলটিমেটলি সিমিলার ভাবেই আমরা সলভ করতে পারি, ঠিক আছে? এই দুইটা একইভাবে আমরা সলভ করতে পারি। তো 9-10 এর মধ্যে একটা দেখে নিব। ওকে, সো এই যে সম্পাদ্য দিলাম 12টা এবং উপপাদ্য দিলাম 10টা, আমি আশা করছি যে পরীক্ষার আগে একদম ফাইনাল টাচে যে তুমি এই 10টা উপপাদ্য এবং 12টা সম্পাদ্য যদি দেখে যাও ফুল অ্যান্সার করে আসতে পারবা, আমি আশাবাদী। বাকিটা তোমাদের ভাগ্য। এই মোটামুটি করে যাও, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাজে লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। দেখা হবে এর পরের কোনো ভিডিও নেই, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক শুভকামনা।